নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। খালাও কথা বলছে না কেন? ওকে কথা বলতে বলেন। ওকে একটাবার আমায় জড়িয়ে ধরবে না? ও এভাবে তাকিয়ে আছে কেন আমার দিকে? ইরাত, কথা বলো না একটু প্লিজ। ইরাত, একা আমায় ফেলে চলে যাবে? তোমার পাগলকে রেখে চলে যাবে? আমার ভালোবাসা তোমার কাছে কিছুই ছিল না? এই যে আপনাকে বলছি, নিয়মিত রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের গল্পের সহজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমার রেট বেশি, 4000-এর নিচে যাবো না। আজকে চল না চুমকি, তোরে পরের বার বাড়ায় দিবনি। সর, চুমকি পরের বারে নেওয়াতে বিশ্বাসী না। এই বলে আজকেও 3টা কাস্টমারকে বিদায় করে দিল চুমকি। চুমকি হলো নষ্টপাড়ার সবচেয়ে সুন্দরী পতিতা। জি, নষ্টপাড়ার মেয়ে চুমকি। বয়স 24 হবে, লম্বা 5 ফিট 5, গায়ের রং দুধে আলতা, টানা টানা চোখ, ঘন লম্বা চোখ, যে কেউ দেখেই পাগল হবার উপক্রম। চুমকির সাজসজ্জা দেখে তাকে এখানকার লাগেই না। অত চৌড়া সাজ এই মেয়ে সাজে না, তাই হয়তো ওর আগে পিছিয়ে সব কাস্টমাররাই ঘুরে। মনে হয় কোনো ভালো ফ্যামিলির মেয়ে। আসলে ওরকম অনেক কাস্টমারই আসে চুমকির কাছে, কিন্তু একজনকে ছাড়া আর কারো কাছে যায় না। পুরো 1 বছর ধরে চুমকি তার কাছে যায়। ওর যত টাকা দরকার ওই লোকই দেয়। উনি বেশ ভালোই ব্যবসায়ী। ইদানিং ওই লোকটা আসছে না। যাবার আগে 20 দিনের টাকা দিয়েও গিয়েছিল চুমকির জন্য। আজ 21তম দিন। চুমকির আজকে মনটা ভালো না। ওর মায়ের জন্মদিন আজকে। মায়ের কথা খুব মনে পড়ছে, তাই ও মানুষ দেখে রেট বলছে। কাজ করার কোনো ইচ্ছেই আজকে নেই। যদিও সবার থেকে রেট সবসময় চুমকিরই বেশি থাকে, তবে হাজার চাইলেও অন্য কারোর সাথে চুমকি যায় না। আবার কেউ বলারও নেই, কেননা সবার থেকে বেশি চুমকি কামায় এখানে, হোক সেটা একজনের থেকে। লোকটা আসলে শারীরিক চাহিদা মেটাতে আসে না, সে আসে মনের খোরাক জোগাতে। চুমকির কাছে আসে। চুমকির এই নষ্টপাড়ায় প্রায় 1 বছর ধরে আছে। ওর মা বাবা কেউ নেই। মায়ের অসুখের জন্যই মূলত নষ্টপাড়ায় আসা চুমকি। কিন্তু এখানে থেকেও নিজের মান সম্মান শেষ করে দিয়ে, নিজের অস্তিত্ব বিলীন করে জীবনের কালো অধ্যায়ের মধ্যে পা বাড়িয়ে এত টাকা খরচ করেও মাকে বাঁচাতে পারেনি ও। মাত্র 9 মাসের মাথায় মাকে হারিয়ে ফেলে। তারপর আর কি, পুরনো জীবনে ফিরেনি কেন চুমকি? কারণ কেউ তাকে গ্রহণ করবে না। চেষ্টা করেছিল, কিন্তু ফলাফল শূন্য। আর তার যে একটা ছোট বোন আছে, তাকেও তো মানুষ করতে পারবে না। তাই অনিচ্ছা সত্ত্বেও ও এই নষ্ট কাজ করছে এবং একটি এতিমখানাও চালাচ্ছে। প্রতি মাসে বেশ কিছু টাকা দেয় ওখানে। চুমকির বোন ওখানেই থাকে। চুমকি জানে ওখানে থাকলে ওর বোন ভালো থাকবে। এদিকে আজকেও প্রতিদিনের মতো কাস্টমার এসে ভিড় লাগিয়েছে। সবাইকে বিদায় করে দিয়ে ঘুমিয়ে গেছে চুমকি। আসলে চুমকির বয়সের মেয়েদের জীবনে এই বিয়ে হবার স্বপ্ন থাকে, স্বামী সন্তানের স্বপ্ন থাকে, কিন্তু ওর জীবনে তো এমন কিছুই নেই। নিরামিষ জীবন। তাই কোনো রকম ঘুম আসলেই ওর কাছে সবচেয়ে শান্তি লাগে। আর এতিমখানাতে গেলে রাত 3টা বাজে, চুমকির দরজায় ধাক্কা দিচ্ছে আখি। রুহিবু, রুহিবু, বড় আপা ডাক দিছে, দরজা খুল দি। আর তোমার কাস্টমার মাইয়া গেছে বু। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট নাকি, উনি মইরা গেছে। আজকে খবর পাইছি, মনে হয় নিপা আপাও জানতে পারছে। দরজা খুলে এসব শুনেও আগে চুমকি বলল, না বলেছি না, রুহি বলে ডাকতে এখন কেউ জানে না যে আমার নাম রুহি। তুইও ওভাবে আমাকে ডাকবি না। কিছুটা রাগ হয়ে কথাগুলো বলল। আচ্ছা বু, আর ডাকুম না, খেয়াল আসিল না। এই ঘটনা শোনার পর চুমকিরও খারাপ লাগছে মানুষটার জন্য, কিন্তু উপরে গেল চিন্তায়। কারণ এখন ওকে আবার কারো কাছে পাঠিয়ে দেবে নিশ্চয়। ভয় পেতে লাগলো চুমকি। এখন আসি আখির প্রসঙ্গে। আখি হচ্ছে রুহিদের সাথের একজন মেয়ে। ও রুহিকে খুব পছন্দ করে। রুহির প্রতি ওর কোনো হিংসে কাজ করে না, বরং রুহিকে নিজের বোন ভাবেও। এবার আসল কথা হলো, এই মুহূর্তে চুমকির ডাক পড়েছে এখানকার ঠাকুর আপার কাছে, মানে নিপার কাছে, যে বেশ্যা পড়লে সর্দারনি। আর তার ডাক পড়া মানে কোনো জরুরি কাজ আছে। চুমকি, এত দেরি কেন করলি? কতক্ষণ ধরে ডাকতেছিলাম। আমি ঘুমাইতেছিলাম আপা। রাইতে আবার কিসের ঘুম? আজকে আমার ছুটি। হো, মনে পড়ছে।
আচ্ছা শোন, তোর নতুন কাস্টমার ইরাজ সাহেব এইটা, যা ভিতরে নিয়ে যা। আর এক রাতে 40,000 দিতে রাজি হয়েছে তোর রূপের কথা শুই না। এরে মানা করা আমার ভালো মনে হয়নি, তাই আজকে তোর মানা করাতেও কাস্টমার নিছি। তুই চিন্তা করিস না, ক্যাশ দিছে সব টাকা। এবার নিয়ে যা সাহেবরে, আর ভালোভাবে খেজমত করিস সাহেবের। চুমকি মনে মনে ভাবছে এই মহিলা তাকে শান্তি দেবে না, মুখের মিষ্টি খালি টাকা আদায়ের জন্য। এক প্রকার ভীতিও কাজ করছে মনে। কি রে চুমকি, যা নিয়ে যা। আচ্ছা। ছেলেটার দিকে তাকালো না চুমকি, না তাকিয়ে বলল। দাঁড়ায় আছেন কেন? তখন এ নেপা কঠিন ভাবে তাকালো চুমকির দিকে। তখন চুমকি স্বাভাবিক গলায় বলল, সাহেব চলেন। লোকটাকে নিজের ঘরে এনে বসতে বলে চুমকি ফ্রেশ হয়ে একটি গোল্ডেন কালারের শাড়ি পরে আসলো। চুলগুলো খোলা, কপালে ছোট্ট একটা গোলাপি টিপ, বেশ দারুণ লাগছে ওকে। চুমকি এবার ঘরে এলো। লোকটার দিকে তাকিয়ে বেশ অবাক লাগলো, কারণ এর বয়স 28 বা 30 হবে। খুবই সুদর্শন একজন পুরুষ। যে কোনো মেয়ে তাকে বিয়ে করতে চাইবে, কারণ যে কোনো মেয়ে তার মতো পুরুষকে নিজের জীবনের সঙ্গী হিসেবে চাইবে। লোকটা একটা নীল পাঞ্জাবি পরা, বেশ টিপটপ গোছানো মানুষ। বয়স 30 হবে, হাতে একটি ছোট মদের বোতল, সেটা থেকে লোকটা মদ খাচ্ছে। নেশা ধরেছে ওকে ভালোভাবে। চুমকি তাকে দেখে মনে মনে ভাবছে, এরকম একজন লোকের নষ্ট পাড়ায় আসার কি প্রয়োজন, মাথায় ধরছে না। এসব ভাবতে ভাবতে চুমকি লোকটার পাশে এসে বসলো। পাশে বসতেই ছেলেটা ওর কাছে এসে পড়লো। চুমকির বেশ ভয় করছে। ছেলেটা ওর গা ঘেঁষে একদম কানের কাছে এসে আস্তে করে বলল, রুহি। চুমকির চোখ বড় হয়ে গেল। এই নাম একটা কাস্টমারের মুখে শুনে চুমকির ভেতরে রুহি যেন জেগে উঠল। যে নামের এই নষ্ট পাড়ায় ও অস্তিত্বই রাখেনি, আজ প্রথম কেউ ওর অপরিচিত ওকে এই নামে ডাক দিল। চুমকি প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে তাকালো ইরাদের দিকে। ইরাদ নেশাইত, কিন্তু সে আবারও বলে ওঠে, রুহি, এই রুহি, কথা বলো না কেন? চুমকির খুব কান্না পাচ্ছে। ও নিজের দিকে তাকিয়ে আছে, আরো মুখে কি বলবে, কি বা বলার আছে, তাই চুপ করে বসে আছে মূর্তির মতো। কারণ ও তো চুমকি না, ও তো রুহি। নিজের নাম, নিজের অস্তিত্ব আজ কিছুই তো ওর অবশিষ্ট নেই। কিন্তু নিজের নাম প্রতিটি মানুষের খুব প্রিয় হয়। ভালোবাসার একটা জিনিস হয় যে সবাই মরার আগ পর্যন্ত পাল্টাতে চায় না। কিন্তু ভাগ্যের কি লিখনি, রুহি নামটা থেকে পর্যন্ত আজ এই মেয়েটা বঞ্চিত, যে নামটা অনেক ভালোবাসা দিয়ে ওর বাবা মা রেখেছিলেন। রুহিকে এদিকে ইরাদ কথা বলার জন্য বলছে, কিন্তু চুমকি কিচ্ছুই বলছে না, বলার কোনো কথাই নেই। আর সব থেকে বড় কথা, ওই ছেলেটিকে আজ প্রথম দেখছে চুমকি। ওর রুহি জীবনের সাথেও কখনো এর পরিচয় ছিল না। আর এই অন্ধকার জগতে আসার পরে তো একজন লোক ছাড়া কারোর সাথেই চুমকির কথাও হয়নি। আর এই পল্লীতে কখনো এই লোকটাও দেখা হয়নি, তবে উনি চিনে কিভাবে তাকে? এসব ভাবছে রুহি। ইরাত হুট করে মাটিতে বসে পড়ে আর বলতে থাকে, জান শোনো, আমি আর কখনো ওই কাজ করব না। তুমি প্লিজ ফিরে আসো, আমার জন্য না হলেও আমাদের সেই স্মৃতিগুলোর জন্য ফিরে আসো। তুমি তো আমার রুহি, আমার বাঁচার একমাত্র অবলম্বন তুমি। তুমি কি জানো না, তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না। তাহলে তুমি কেন চলে গেলে আমাকে রেখে? প্লিজ চলে আসো আমার রুহি, আমি তো তোমার সব কথা শুনি। রুহি প্লিজ, রুহি। এইরকম বলে কান্না করছে, খুব কান্না করছে ইরাত। চুমকি তখন বুঝতে পারলো তার জীবনে নিশ্চয়ই কোনো প্রেমিকা ছিল যার নাম রুহি ছিল, এবং লোকটা তাকে অসম্ভব রকমের ভালোবাসতেন। আর এই জন্যই লোকটা এইভাবে কান্না করছে। চুমকি ইরাদের কথাগুলো শুনে আজ করতে পারলো ও কত কষ্টের মধ্যে আছে। ইরাদের অবস্থা দেখে ভালোই বোঝা যাচ্ছে ও যে পরিমাণে নেশা করেছে, ওর এখন ঘুম প্রয়োজন। তাই চুমকি ইরাদকে উঠিয়ে বিছানায় শুয়ে দিয়ে পাশেই বসলো। কিন্তু ইরাদ ঘুমাতে চাচ্ছে না। ও চুমকির পায়ে মাথা রেখে কোমর জড়িয়ে ধরে চোখ বন্ধ অবস্থায় বলছে, আমাকে প্লিজ এভাবে ফেলে যেও না, আমি মরে যাব। প্লিজ রুহি, প্লিজ। এখন ইরাদের হিতাহিত জ্ঞান কাজ করছে না, মনের কষ্টগুলো বের হয়ে আসছে। চুমকির মন বলছে এই কষ্টগুলো চাপা কষ্ট, কাউকে বলতে না পারা কষ্ট। আজকের চুমকি যদি আগের রুহি যদি হতো, তবে ও এই মুহূর্তে স্বাভাবিক থাকতে পারতো না, কান্নায় ভেঙে পড়তো। কিন্তু এখন কান্না আসে না আগের মতো, কারণ এই দুনিয়ায় পা দেবার পর থেকে জীবন্ত লাশ হয়ে গেছে। নতুন নামের সাথে নতুন মন ও যেমন জন্মেছে ওর। কঠোর একটি মন, যে সম্পূর্ণরূপে খুব কঠিন, যেখানে কারোর জন্য মায়া মমতা ভালোবাসা নেই। আর থাকবে বা কিভাবে? এটি এমন একটি জগৎ যেখানে এসবের বিন্দু মাত্র জায়গা নেই।
ইরাত ঘুমিয়ে পড়েছে, চারদিকে আলো ফুটে গেছে। চুমকির এই সময় ঘুমানোর কথা, কিন্তু কেন যেন ঘুম পাচ্ছে না। চুমকি খেয়াল করলো ইরাদের ঘুমন্ত মুখটির দিকে, দেখতে বেশ মায়াবী। চুমকির জানতে ইচ্ছে করছে আসল ঘটনা কি ঘটেছে এই ছেলেটার জীবনে। তার কান্না, দুঃখ এসব কেন যেন মিথ্যে মনে হচ্ছে না। মনে হচ্ছে এর কষ্টগুলো খুব পীড়া দেয়, শান্তি দেয় না। খানিক পর চুমকি উঠে পায়চারি করছে, আবার বসে থাকছে। এভাবে করতে করতে সকাল 9টা বেজে গেল। ইরাদের ঘুম ভাঙলো। সেই সময় চুমকি দাঁড়িয়ে আছে খাটের কোণে, ইরাদের পায়ের সামনে। ইরাদ উঠে বসে চুমকির দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে সামনে এসে ওর হাতটা ধরে বলল, বাসায় চলো প্লিজ, আমি সব পেমেন্ট করে দিচ্ছি। তোমার আর এই জাহান্নামে থাকা লাগবে না। আমি জানতাম না তুমি এরকম একটা নরকে বাস করছো। আমাকে মাফ করে দিও পারলে, কিন্তু আগে বাড়ি চলো। কথাগুলো বলতে বলতে যেন ইরাদের চোখগুলো লাল হয়ে গেল। চুমকি আরো আশ্চর্য হয়ে গেল। যে লোকটার হুঁশ আসার পরেও আমাকে বাড়ি ফিরতে বলছে এবং অন্য কেউ ভাবছে আবার নামও আমারই বলছে। ব্যাপারটা চুমকিকে বেশ এলোমেলো করে দিচ্ছে। আপনি কাকে বলছেন কথাগুলো? আমাকেই বলছেন? তুমি ছাড়া এখানে আর কে আছে? আমি আপনাকে চিনি না, কখনো দেখিও নি। আমাকে একটু ক্লিয়ার করে বলবেন প্লিজ, আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন? আর আমি আপনার রুহি না। তুমি আমার ওয়াইফ, দ্যাটস এনাফ। অনেক বেশি বলছো তুমি। আমার উপরে তোমার অভিমান থাকতে পারে, কিন্তু তার মানে তো এটা না যে তুমি আমাদের সম্পর্ক অস্বীকার করে ফেলবে। আমি ম্যানেজারকে কল দিচ্ছি, কিছুক্ষণের ভিতরে সব ফর্মালিটি কমপ্লিট হয়ে যাবে। আমরা বাসায় ব্যাক করতে পারবো। তুমি চেঞ্জ করে আসো, আমিও ফ্রেশ হয়ে নিচ্ছি। যান। এই বলেই লোকটা তার ম্যানেজারকে কল দিয়ে বলল, সব ব্যবস্থা করো একবারের জন্য, জাস্ট ইন 10 মিনিটস। আমার ওয়াইফকে আমি এই নরকে সহ্য করতে পারছি না। চুমকি ঠায় দাঁড়িয়ে আছে এইসব কথা শুনে, আর লোকটার দিকে দেখছে। তখনই লোকটা জিজ্ঞেস করলো, বাথরুম কোথায়? চুমকি হাত দিয়ে ইশারা করে ডান দিকে দেখালো। ইরাদ ফ্রেশ হতে চলে গেল। এরই মাঝে কে যেন চুমকির দরজায় কড়া নাড়লো। চুমকি দরজা খুলে দেখে নিপা দাঁড়িয়ে আছে। কোনো কাম আছে আপা? আমার ডাক দিতেন। যা তৈরি হয়ে আয়, তোর তো আজকা এখানে শেষ দিন। মানে? মানে তুই এই সাহেবের লগে যাবি এখনই। কেন আপা? এখন থেকে তুই তোর সাথেই থাকবি রে, তোর কপাল খুইল্লা গেছে গা, জলদি যা। তখনই ইরাদ ফ্রেশ হয়ে বের হয়। নিপা ইরাদকে দেখে একটি হাসি দিয়ে বলল, সাহেব কালকে রাতে কোনো কষ্ট হয় নাই তো? না, অনেকদিন পর শান্তির ঘুম ঘুমিয়েছি। আমরা এখন বের হতে পারি। রুহি, তুমি ফ্রেশ হয়ে আসো তাড়াতাড়ি। নিপার দিকে তাকালো চুমকি। নিপা ইশারায় বলল যেতে। চুমকি ফ্রেশ হতে গেল আর ভাবছে নিপা এত সহজে আমাকে ছেড়ে দিল। নিশ্চয়ই সাহেব অনেক টাকা দিয়েছে, না হলে নিপা এত ভালো না। কিন্তু উনি আমাকে নিতে কেন চাচ্ছে? আমার মতো এমন একটা মেয়ে প্রতিরাতে কিছু টাকা দিলে উনি পেয়ে যাবে, তবে একেবারে কেন নিতে চাচ্ছে? কারণটা কি? কিছুই বুঝতে পারছি না। প্রায় 10 মিনিট পরেই চুমকি ফ্রেশ হয়ে এলো। হলুদ একটি শাড়ি পরা, ভেজা চুলগুলো কোমরের নিচ পর্যন্ত, কোনো সাজ নেই চেহারায়, কিন্তু এত সুন্দর লাগছে যেন একটা পরী দাঁড়িয়ে আছে। এরাত ফোনে কথা বলছিল, তখনই চুমকি বের হয়েছে। এরাত ফোন রেখে এক দৃষ্টিতে চুমকিকেই দেখছে, আর আশেপাশে কি হচ্ছে না হচ্ছে এসব কিছুই যেন মাথায় খেলছে না। চুমকি এর মাঝে একবারও তাকালো না ইরাদের দিকে। বাথরুম থেকে বের হবার পরে একবার আর চোখে ইরাদের দিকে শুধু একবার তাকিয়েছিল, তারপর আর তাকায়নি। চুমকি আলমারির কাছে গেল সব কাপড় গোছানোর জন্য। ইরাদ ওর কাছে গিয়ে হাতটা ধরলো। চুমকি তাকিয়ে দেখলো ইরাদের দিকে প্রশ্নবোধক নজর দিয়ে। তখন ইরাদ বলল, কি করছো? কাপড় গোছাই, যাওয়া লাগবে না? যান, যাওয়া লাগবে, তবে এগুলো কিছুই নেওয়া লাগবে না। ওই যে দেখো, তোমার নতুন একটা শাড়ি আমি আনিয়ে রেখেছি, সাথে ব্লাউজ, এক সেট গহনা আর কিছু মেকআপের জিনিসও আছে। তুমি তৈরি হয়ে নাও, কেমন? এই বলে ইরাদ আবার কাকে যেন ফোন দিল। চুমকি ব্যাগটা খুলে দেখলো কি সুন্দর শাড়ি, গহনা, বেশ দাম ও জিনিসপত্রগুলো। সব জিনিস বের করে দেখার পর ইরাদের দিকেও আবার তাকিয়ে দেখলো আর মনে মনে বলল, আসলে কি ওগুলো আমি নিজে পরবো? ইরাদ কাঁধ থেকে ফোনটা সরিয়ে বলল, তুমি পরবে এগুলো, পরে আসো তাড়াতাড়ি প্লিজ। যান। চুমকির খুব অবাক লাগলো। ও মনে মনে বলল, যে সাহেব শুনলো কিভাবে? থাক, আপাতত মনে মনে কথা বলা বন্ধ করে তাড়াতাড়ি তৈরি হয়ে আসি, না হলে এবার বকাবকি দিতে পারে। ঠিক 10 মিনিটে চুমকি তৈরি হয়ে গেল। আবার ওদের বের হবার সময় হয়ে গেল। চুমকি রুম থেকে বের হয়ে দেখলো আখি দাঁড়িয়ে আছে, চোখে পানি এসে গেছে। বউ, তোমারে অনেক মনে পড়বো, আমারে ভইলা যাইবা? না রে আখি,
আমি তোর কিভাবে ভুলবো? তুই তো আমার সুখে দুঃখে ছিলি, সারা জীবন তুই আমার আপন বোনের মতন। বলে জড়িয়ে ধরল আখিকে। সাহেব, রুহি বুয়ের খেয়াল রাখেন। থ্যাঙ্কস আখি, তুমি চিন্তা করো না। ভালোভাবে থাকিস, সাহেবের খেদমত করিস ঠিক মতো। চুমকি মাথা ঝাঁকিয়ে বলল। ইরাদের গাড়ি এসেছে, ওরা দুজন এবং ইরাদের ম্যানেজার সহ বের হয়ে গেল নষ্টপাড়া থেকে চুমকির জীবনের নতুন অধ্যায় সূচনা করতে। এখন তো আর এই চুমকি নামের প্রয়োজন নেই, কেননা ওকে যিনি নিয়ে গিয়েছেন তার কাছেও রুহি। তবে ইরাদের ম্যানেজারকে চুমকি আগে থেকেই চেনে। এই লোক প্রায় আখির কাছে আসতো। এই মুহূর্তে রুহির খুব ভালো লাগছে, আবারও একই চিন্তা লাগছে যে আসলে ওকে এই নিয়ে কই যাচ্ছে উনি। আবার উনি ওকে নিজের প্রেমিকার মতো করে সম্বোধন কেন করছে? কিছু কি জিজ্ঞাসা করবে তাকে নাকি করবে না? একদম দ্বিধায় পড়ে গেল রুহি। পরেও ভাবলো, যাই হবে আল্লাহ ভরসা। যেই নরকে ছিলাম, এর সে তো খারাপ আর কিছু হতে পারে না। ম্যানেজার ইরাদকে বলল, স্যার আমি খাবার নিয়ে আসছি। আপনি আর ম্যাডাম তো কিছু খাননি এখনো। না, খাইনি, খাবার দাও। ইরাদ খুব যত্ন করে খাবারের প্যাকেটটা খুলে রুহির মুখের সামনে নিয়ে বলল। আমি তোমাকে খাইয়ে দিই। রুহি কি বলবে বুঝে পাচ্ছে না। ইরাদের চাহনিতে এত মায়া রুহি না বলতে পারল না। মাথা ঝাঁকিয়ে বলল। ইরাদ রুহিকে খাইয়ে দিচ্ছে। রুহির ভালো লাগছে, কেউ তার মতো একটি মেয়েকে ওইভাবে যত্ন করছে। সকাল থেকে যেন শখই পাচ্ছে ও। ওকে খাইয়ে ইরাদ নিজে খেয়ে নিল। ম্যানেজারকেও ইরাদ জিজ্ঞেস করলো ও খেয়েছে কিনা। ম্যানেজার বলল খেয়ে এসেছে সকালে। প্রায় 12টার দিকে বিশাল এক বাড়ির সামনে এসে গাড়ি থামলো। ইরাদ রুহিকে বলল, বের হও রুহি, আমাদের বাসা এসে গেছে। রুহি দেখলো কি বিশাল বাড়ি। বাড়ি থেকে লাগছে যেন এক মহল। ম্যানেজার বলল, ছোট সাহেব আপনি খুশি তো? আই এম রিয়েলি হ্যাপি। আজকে তুমি না থাকলে আমি আমার রুহিকে কখনো খুঁজে পেতাম না। থ্যাঙ্কস এ লট। রুহি তাকিয়ে আছে, ও কিচ্ছুই বুঝতে পারছে না। ইরাদ, রুহি আর ম্যানেজার সবাই বাসার ভেতরে গেল। বাড়ির ভেতরটা বেশ গোছানো, সুন্দর। রুহি বুঝতে পারলো ইরাদ খুব ধনী একজন মানুষ, কিন্তু বাসায় শুধুমাত্র 2টা কাজের মানুষ আছে, আর কেউ নেই। তারা আগেই ফুল দিয়ে গেট সাজিয়ে রেখেছে। রুহি ঢুকতেই ফুল দিয়ে ওকে বরণ করা হলো। কাজের লোকগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দুইজনে রুহিকে ভালোভাবে দেখছে। এর মধ্যে বুড়ো একটা কাজের মহিলা আছে। উনি বলে উঠল, সুবহানাল্লাহ, আগেই শুনেছিলাম, আজ দেখে নিলাম, এমনও হয়। ম্যানেজার তার দিকে ইশারা দিয়ে চুপ করতে বলল। বুড়ি চুপ করলো, কিন্তু খুশিতে ওর চোখগুলো যেন চিকচিক করছে। বুড়ি এসে রুহির হাত ধরে নিজের গালে লাগিয়ে বলল, মালকিনের সুস্বাগতম। আপনি সাহেবকে আর কান্না করতে দেন না, আর কোনো কষ্ট পেতেও দেন না, আর কখনোই সাহেবকে ছেড়ে যাবেন না। রুহি তাকিয়ে দেখছে, কিছু বলার মতো খুঁজেই পাচ্ছে না। তখনই অন্য কাজের মেয়েটা একটা থালি নিয়ে আসলো, আলতা ভর্তি, এবং রুহির পায়ের কাছে রেখে বলল, এখন প্রবেশ করেন ভাবি। রুহি চমকে উঠে ভাবি ডাক শুনে। তখনই এরা তোর হাত ধরে এবং ওরা একত্রে প্রবেশ করে। রুহি ঢুকছে আর ওর পায়ের চিহ্ন পড়ছে সাদা কাপড়ের মধ্যে। ইরাদ খুব যত্ন করে রুহির হাত ধরে রেখেছে। মনে হচ্ছে এই হাত খুব আপন কারো, যার উপরে বিশ্বাস রাখা যায়। রুহির যে এসব ভালো লাগছে এটা ও নিজেই বুঝতে পারছে না। ভেতরে আসার পর, ফ্রেশ হয়ে নাও রুহি, ঘরে চলো তাহলে। টুনি তোর আবির ভাইয়ের জন্য কিছু স্ন্যাক্স নিয়ে আয়। আবির তুমি বসো, আজকে লাঞ্চ করে যাবা। আর ঝুনু খালা রান্না হইছে। সাহেব, রান্না শেষ। রুহি চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। ইরাদ রুহির দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, যান চলো। আচ্ছা চলো। রুহি ইরাদ দুইজনই উপরে চলে গেল। নিচে ঝুনু, টুনি আর আবির বসা। বাবা, তুমি যদি আজকে না থাকতে তাহলে আমাদের সাহেবের মুখে এই হাসি আর দেখতে পেতাম না। খালা স্যার আমার জন্য অনেক অনেক করেছে, ওনার জন্য এইটুকু কোনো ব্যাপারই না। আর আল্লাহ মালিক উনি না থাকলে তো কিছুই সম্ভব হতো না। আমাদের এই পদক্ষেপে 2জন মানুষের জীবনেই সুন্দর হয়ে যাবে। জানেন খালা, এই রুহি মেয়েটা অনেক ভালো। জীবনের অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে ওর। ছোট ভাবি কি জানে পুরো ঘটনা? না, আমি তাকে কিছুই বলার সময় পাইনি। তাহলে তো তাকে সব জানানো দরকার, না হলে ভাইয়ার সামনে উনি উল্টাপাল্টা কিছু বলে দিলে। আবির আর ঝুনু খালা দুজনেই সম্মতি দিল টুনির কথাতে। অন্যদিকে রুহিকে নিয়ে ইরাদ নিজের ঘরে প্রবেশ করলো আর বলল, আজকে তুমি এখানেই ফ্রেশ হও, তোমার রুম গোছানো লাগবে। ডেকোরেশন চেঞ্জ করতে দিছিলা না? সবই হয়ে গেছে, বাট পরিষ্কার করা লাগবে।
কথাগুলো রুহি মিলাতেই পারছে না। এরপর ঘরে ঢুকতেই যেন রুহি আরো চমকে ওঠে। এরকম কিছু দেখার জন্য মোটেই প্রস্তুত ছিল না। ব্যাডের উপরের ওয়ালে রুহি আর ইরাদের ছবি লাগানো, বেশ বড় একটা ছবি, যেখানে রুহির সামনে আর ইরাদ ওকে কোমর জড়িয়ে ধরে রেখেছে। ওরা দুজনে বেশ হাসি খুশি। রুহির যেন মাথা ঘুরে গেল, কারণ এই মেয়েটা তো ও না, আর জীবনে কখনো ইরাদকে ও দেখেও নি। ও যেন এক গোলক ধাঁধায় পড়ে গেল। এইসব কি হচ্ছে কিচ্ছুই বুঝতে পারছে না। কি হলো রুহি? আগে তুমি যাও ফ্রেশ হতে, তারপর আমি যাচ্ছি। তোমার সব কাপড় আমি নতুন আনিয়েছি, সবগুলো। টুনি মেবি সব কাপড় চোপড় লেফট সাইডে রেখেছে, গুছিয়ে তুমি ফ্রেশ হয়ে নাও। আচ্ছা। আলমারি খুলে রুহি দেখলো অনেক কাপড় গহনা, বিভিন্ন মেকআপের সামগ্রী। রুহি একটা বেগুনি শাড়ি বের করে ওয়াশরুমে গিয়ে পরে নিল। এরপর ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিলে বসে শাড়ির সাথে ম্যাচিং ইয়াররিং, চুড়ি, লিপস্টিক পরে ফেললো। রুহি রেডি হচ্ছে, আর ইরাদ ওর দিকে তাকিয়ে আছে। ইরাদের এক ধরনের নেশা কাজ করে ওকে দেখলে, মনে হয় ওকে দেখতেই থাকি সারাদিন। অবশ্য রুহিকে খুব দারুণ লাগছে দেখতে। সাজসজ্জা শেষ হবার পর রুহি চুলগুলো বাঁধতে নিল। তখনই পেছন থেকে ইরাদ বলে উঠল, এরকমই রাখো, চুল বাঁধার দরকার নেই। আচ্ছা। বাই দ্য ওয়ে, আমার পরি এত ভালো হয়ে গেল কি করে? আমি এখনো বসে আছি ফ্রেশ না হয়ে, আর আপনি আমাকে কিছুই বলছেন না। আপনি ফ্রেশ হয়ে আসেন। ওকে। এই বলে ইরাদ চলে গেল বাথরুমে। তারপর রুহি হেঁটে হেঁটে ঘরটা দেখছে। বেশ সুন্দর টিপটাপ ভাবে সাজানো হয়েছে ঘরটা। রুহি অনেকটাই বিস্মিত কাল রাত থেকে। কি সব হচ্ছে এগুলো, কেন হচ্ছে, কিচ্ছুই ওর মাথায় খেলছে না। সেই সময় কে যেন দরজার কড়া নাড়লো। দরজা ভেরানোই ছিল। বার থেকে একজন মেয়ে বলল, ভাবি আসি ভেতরে। রুহি বলল। দেখলো টুনি এসেছে। ভাবি, ভাই কি বাথরুমে? হুম। আপনার সাথে একটু জরুরি কথা ছিল, যদি কিছু মনে না করেন একটু নিচে আসবেন প্লিজ। আচ্ছা চলো। টুনি 1 মিনিট। ভাবি এই বলে ইরাদের বাথরুমের সামনে গিয়ে টুনি বলল, ভাই আমি একটু ভাবিকে নিচে নিয়ে যাচ্ছি, আপনাকে জানিয়ে গেলাম। এরপর টুনি রুহিকে নিচে নিয়ে আসে। নিচে আবির, ঝুনু খালা সবাই আছে। ঝুনু খালার হাতে কিছু একটা বইয়ের মতো। তারা রুহিকে দেখতে বসতে বলে। আপনি মেবি চিন্তিত যে এসব কি হচ্ছে আপনার সাথে, তাই না? আমি ঠিক বুঝলাম না। এই যে স্যারের এভাবে আপনাকে নিয়ে আসা এবং সবার আপনাকে ভাবি বলে সম্বোধন করা। হুম। তাহলে আমরা এখন আপনাকে সব খুলে বলছি, তবে আপনি আগে এই ফটো অ্যালবামটা দেখেন, আমাদের ইরাদ স্যারের। রুহি ফটো অ্যালবামের উপর লেখা মি উইথ মাই লাভ অ্যালবামটা খুলে দেখতে শুরু করলো। একের পর এক ইরাদের ছবি, সাথে রুহির মতো একটি মেয়ের ছবি। রুহি অ্যালবাম দেখছে একবার, তারপর আবার একবার আবির, ঝুনু, টুনি ওদের দিকে তাকাচ্ছে। রুহির বুঝতে বাকি নেই যে ওর মতো চেহারার এই মেয়েটা, কিন্তু এই মেয়ে রুহি তো না। লাস্ট যে ফটো সেটা ইরাদের, আর ওই মেয়ের এঙ্গেজমেন্টের ছবি, যে ছবির পেছনে লেখা মাই অক্সিজেন মায়া, আই লাভ ইউ মোর দ্যান এনিথিং। রুহির ছবি দেখে শেষ। তারপরও টুনি অ্যালবামটা নিয়ে নিল রুহির থেকে। রুহি একদম অবাক যে একজন মানুষের মতো অবিকল অন্য একজন মানুষও হয়, কিভাবে সম্ভব। রুহির মাথায় ধরছে না এই ব্যাপারটা, কিচ্ছুই মেলাতে পারছে না ও। ঠিক ওই মুহূর্তে ইরাদ নিচে আসলো। ইরাদকে দেখে আবির বলল, স্যার অফিসের কিছু জরুরি ডকুমেন্ট আছে যেগুলো আপনার একবার দেখা লাগবে। আমি কালকেই আপনাকে মেইল করে রেখেছিলাম, একবার যদি দেখে নিতেন তাহলে আমি সামনের কাজগুলো দেখতে পারতাম। আচ্ছা তাহলে চলো স্টাডি রুমে। আর রুহি, তুমি চাইলে একটু ঘুমিয়ে নিতে পারো, আমি কিছুক্ষণ পরে আসছি। আচ্ছা ঠিক আছে, আপনি যান। আবির আর ইরাদ স্টাডি রুমে চলে গেল। রুহির মনে হাজার হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রুহি চিন্তায় ডুবে গেছে। ভাবি, রুহির ঘোর ভাঙলো টুনির ডাকে। আপনারা আমাকে একটু বলবেন আসল ঘটনা কি? আমি একদম বুঝতে পারছি না। বলছি, ঘটনা শুরু হয়েছিল আরো 3 বছর আগে থেকে। এই ছবিগুলোতে যে মেয়েটিকে দেখলেন, ইরাদ ভাইয়ের সাথে ওনাকে ইরাদ ভাই ভালোবাসতো। শুধু ভালোবাসতো না, তাদের বিয়েরও কথা ছিল। ইরাদ ভাইয়ের বিজনেস পার্টনার মেয়ে ছিল মায়া ভাবি। মায়া ভাবি তার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিল। ইরাদ ভাই আর মায়া ভাবির রিলেশনের ব্যাপারটি সবাই খুশি মনে মেনে নিয়েছিল। ইরাদ ভাইয়ের মা বাবা তাকে ছোট রেখেই মারা গেছিলেন, আর মায়া ভাবির বাবা মা ইরাদ ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পর থেকে ইরাদ ভাইকে নিজের সন্তানের মতো করে দেখতেন। সবই খুব সুন্দরভাবে চলছিল।
গত বছরের প্রথম দিকে ইরাত ভাই আর মায়া ভাবির এঙ্গেজমেন্ট হলো খুব ধুমধাম করে। এরপরে তারা সবাই মিলে মালয়েশিয়ার ট্রিপে গিয়েছিল। সেখানে একটা বাংলাদেশি ছেলের মায়া ভাবিকে পছন্দ হয়ে যায়। ওই লোক একটা গুন্ডার মতো ছিল। মায়া ভাবিকে প্রপোজ করে বসে। ভাবি রাগের মাথায় ওকে বেশ অপমান করে এবং থাপ্পড় দেয়। বাংলাদেশে আসার পরে এই ঘটনা সবাই ভুলেও যায়, কিন্তু এরপর যেন আমাদের অশান্তি শুরু হয়ে যায়। আমাদের সুখের পরিবারটা অসুন্দর হয়ে যায়। ভাবির বাবার সকল বিজনেস নষ্ট হয়ে যায়। তারা খুব ভেঙে পড়ে, কিন্তু ইরাত ভাই তাদের যথেষ্ট সাপোর্ট করতেন। তারা ইরাত ভাইয়ের বাসায় এসে থাকা শুরু করলেন। ইরাত ভাইয়ের যেন ভালোবাসা আরো বেড়ে গেল ভাবির জন্য। খুব বেশি আহ্লাদ করতেন তাকে। ভাইয়ের পুরো দুনিয়া একদিকে আর ভাবি একদিকে। ভাই যে কি পরিমাণ ভালোবাসতো ভাবিকে, এটা যে না দেখছে সে বিশ্বাস করবে না। আমরা দেখেছি তাই আমরা জানি। ভাবিদের অবস্থা পড়ে যাওয়ার কারণে ভাই সিদ্ধান্ত নিলেন যে বিয়েতে বেশি দেরি করা যাবে না। তাই তাদের বিয়ে ঠিক করা হলো মাত্র 2 মাস পরে, মানে মে মাসের দিকে। একদিন ইরাত ভাই খুব বেশি ব্যস্ত ছিলেন, সারাদিন বাড়ি ফিরতে পারেনি। রাতে মায়া ভাবি ইরাত ভাইকে কল দিয়ে বলে যে সবাই মিলে মায়া ভাবির বান্ধবীর হলুদ সন্ধ্যাতে যাবে, কিন্তু ইরাত ভাইয়ের কিছু জরুরি কাজ ছিল তাই উনি যেতে পারেনি। মা বাবা সহ মায়া ভাবি বিয়েতে গেল। তার কয়েক ঘন্টা পরে ফোন আসে যে ভাবিদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা খারাপ। ইরাত ভাই খবর পেয়ে তার অবস্থা পুরো যায় কেমন যে একটা অবস্থা হয়েছিল সেটা আপনাকে আমরা মুখে বলে বোঝাতে পারবো না। তখনই আমরা সবাই মিলে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলাম। সাথে আবির ভাইও ছিলেন। উনি ফোন দিয়ে জানতে পারলেন যে অ্যাক্সিডেন্ট শুধু অ্যাক্সিডেন্ট না, এটা ভাবিদের মেরে ফেলার চক্রান্ত ছিল, আর সেটা অন্য কেউ নয়, ওই অসভ্য উম্মাদ লোকটা করেছিলেন। ইরাত ভাই এসব শুনে পুরো পাথরের মতো হয়ে গিয়েছিলেন। তার মুখে কোনো কথা ছিল না, শুধু একটা কথাই বলছিলেন, আবির ওকে ছাড়িস না, যা লাগে সব ব্যবস্থা কর। ভাইয়ের চোখে মুখে রাগ জেদ ক্ষোভ দেখা যাচ্ছিল। পারলে উনি ওখানেই ওই লোককে শেষ করে দিতেন, কিন্তু চোখ দুটা ভেজা, নিজের ভালোবাসার মানুষকে হারানোর ভয় কাজ করছিল। অবশেষে আমরা হাসপাতালে পৌঁছে গেলাম। যাওয়ার পরে শুনলাম ভাবির বাবা মার পর ডেট হয়েছে। ইরাত ভাই এই কথা শুনে জিজ্ঞেস করলো, আমার মায়া কেমন আছে? ডাক্তার বলেন, অবস্থা ভালো বলা যায় না, আমরা চেষ্টা করছি। যা লাগে যত লাগে আমি দিব, আমার মায়াকে সুস্থ করে দিন প্লিজ। এটা বলেই ইরাত ভাই মাটিতে বসে পড়লো। পুরো 3 ঘন্টা অপারেশন চললো। এই সময়ের মধ্যে আবির ভাই ওই লোককে পুলিশ দিয়ে ধরা, এনকাউন্টার করে মারা ফেলছিল এইটুকু সময়ের ভিতরে। তখন এই খবর শোনার পরে ইরাত ভাই শুধু বলছিল উপরের দিকে তাকিয়ে, মা পাপা, আমি আপনাদেরকে বাঁচাতে পারলাম না, তবে ন্যায় বিচার করার চেষ্টা করেছি। ভাইয়ের চোখ ভর্তি পানি ছিল। মায়া ভাবির মা বাবাকে অনেক সম্মান করতেন ইরাত ভাই। অপারেশন শেষ হলো। প্রায় 4 ঘন্টা ভাবিকে ওটিতে রাখা হয়েছিল। সেই সময়গুলো ইরাত ভাই ঠায় দাঁড়িয়েছিল আইসিইউ রুমের বাইরে। সারা দিন ভাই এত খাটাখাটুনি করতেন, তবুও তাকে ওরকম বিধ্বস্ত কখনোই দেখা যেত না। সেদিন যেমন দেখা যাচ্ছিল। সারাটা রাতেই ভাই না খেয়েছিলেন। অনেক চেষ্টা করেও তাকে কিছুই খাওয়াতে পারিনি আমরা কেউ, যদিও কারোই মন ছিল না কিছু খাওয়ার। মনের মধ্যে ঝড় বইছিল আমাদের। সবাই আল্লাহর নাম নিচ্ছিলাম, জিকির করছিলাম। ভোর হয়ে আসতে শুরু হলো। ফজরের আজান হচ্ছিল। ডাক্তার ভিজিটে আসলেন মায়া ভাবিকে দেখতে। আমরা সবাই গেটের বাইরে শুধু দেখছি ভিতরে কি হচ্ছে, সেটা জানার আশায় ব্যাকুল হয়েছিলাম। শুধু আল্লাহকে একটা কথাই বলছিলাম, ইরাত ভাই জীবনে অনেক কষ্ট পেয়েছেন, তাকে আর কষ্ট দিয়েন না আল্লাহ। মায়া ভাবিকে ছাড়া ইরাত ভাই কিছুই না, এরকম একটা জুটি আপনি ভাঙবেন না। ডাক্তার যখন ভেতরে ছিলেন তখন আমরা সবাই বাইরে দাঁড়িয়েছিলাম একটা সুখবর শোনার আশায়, কারণ আর কোনো রকম দুঃখ নিতে পারছিলাম না আমরা কেউ, বিশেষ করে ইরাত ভাই। তার মা বাবা তো তাকে সেই ছোটবেলায় রেখে আল্লাহর কাছে চলে গিয়েছিল। তারপর যাদের বাবা মা বলেছিলেন তারা দুইজনও এক নিমেষেই তাকে আবার অনাথ করে দিয়ে আল্লাহর কাছে চলে গেলেন। এবার শুধু ইরাত ভাইয়ের সুখ বলতে রইল তার ভালোবাসার মানুষ, যাকে ছাড়া ইরাত ভাই অপরিপূর্ণ। আমাদের সবার মনের একটাই কথা ছিল যে মায়া ভাবিকে যেন আল্লাহ পাক ফিরিয়ে দেয়। এসব ভাবতে ভাবতেই কিছুক্ষণ পরে ডাক্তার বাইরে বেরিয়ে এলেন। ডাক্তারকে দেখেই আবির ভাই জিজ্ঞেস করলেন, ডক্টর, ভাবির কি অবস্থা? আপনারা সবাই একবার দেখা করে নিন, তার হাতে বেশি সময় নেই। কথাটা শুনে ইরাত ভাই মাটিতে বসে পড়লেন আর হতভম্ব হয়ে ডাক্তারের দিকে তাকিয়ে রইলেন। আমাদের সবার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। মায়া ভাবির মতো একটা হাস্যোজ্জ্বল মেয়ে আমাদের মাঝে আর বেশি সময়ের জন্য নেই, এটা আমরা কেউ মেনে নিতে পারছিলাম না। ইরাত স্যার একদম নিস্তব্ধ হয়ে গেছে। তার কি বলা উচিত বা কি বলবে সেটাই ইরাত স্যার জানে না। সেই মুহূর্তে কেবিন থেকে নার্স এসে ডাক্তারকে বলল,
স্যার, পেশেন্টে তার আপনজনদের দেখতে চাইছে, কি করব? যা করতে চাইছে করতে দাও, আটকিও না। তারপরে আমরা সবাই মিলে কেবিনে গেলাম। সবচেয়ে প্রথমেই ইরাদ ভাই সামনে গেলেন। ইরাদ এক দৃষ্টিতে তাকিয়েছে মায়া ভাবির দিকে। চোখগুলো লাল রঙের হয়ে গেছে। মায়া ভাবির চোখে পানি পড়ছে। কে কাকে কি বলবে কিছুই বুঝতে পারছে না। মায়া ইরাদের হাতের উপর হাত রাখলো। তার হাতে প্রচুর পরিমাণ ক্ষত, ফর্সা হাতে লাল জখমে ভরা। ইরাদ, ইমার বাবা, এদিকে তাকাও। ইরাদের আর মায়ার মেয়ের নাম ইমা রাখতে চেয়েছিল। ইরাদ কিছু বলছে না। কথাগুলো বলতে গিয়ে মায়া ভাবির গলা ধরে আসছিল। ইরাদ ভাই তখনও কিছু বলছে না, শুধু তাকিয়েছিল ভাবির দিকে। ইমার বাবা শোনো, আমার একটা ইমা চাই, কিন্তু তুমি তোমার খেয়াল রেখো আর কখনো আমাকে মনে করে কেঁদো না। আমি থাকবো না তো কি হয়েছে, আমার স্মৃতি তো আছে। একটা বিয়ে করো আমার জন্য, আর শোনো, তাকে ভালোবেসো অনেক। তুমি অনেক সুখে থাকবে, প্লিজ। তুমি এসব কেন বলছো মামুনি? কিচ্ছু হবে না তোমার, আমরা আছি না। ঝুনু খালা চোখের পানি মুছতে মুছতে, খালাও কথা বলছে না কেন? ওকে কথা বলতে বলেন। ওকে একটাবার আমায় জড়িয়ে ধরবে না? ও এভাবে তাকিয়ে আছে কেন আমার দিকে? ইরাদ, কথা বলো না একটু, প্লিজ ইরাদ। ভাবি কান্না করতে করতে তার কথাগুলো বলতে বেশ কষ্ট হচ্ছে বোঝা যাচ্ছিল। ভাই একটু কথা বলেন, ভাবি কতবার ডাকতেছে, এভাবে চুপ করে থাকবেন না। বাবা, মায়ামণি কান্না করছে, আপনার মায়ামণি একটাবার কথা বলেন। একা আমায় ফেলে চলে যাবে? তোমার পাগলকে রেখে চলে যাবে? আমার ভালোবাসা তোমার কাছে কিছুই ছিল না? ইরাদ, একটাবার আমায় জড়িয়ে ধরো। একটাবার তোমার ওই টাইট হাতটা শেষবারের মতো পেতে খুব ইচ্ছে হচ্ছে। আমি ভাবিকে উঠিয়ে দিই। ইরাদ ভাই তাকে জড়িয়ে ধরে, পাগলের মতো জাপটে ধরেছিল। একদম অন্তরে ঢুকিয়ে ফেলতে চেষ্টা করছে যেন। ভাবির চুলগুলো ভাইয়া বারবার হাতাচ্ছিল। কেঁদে দুইজনেই গা ভাসাচ্ছে। অনেকক্ষণ এভাবেই ভাবিকে ধরে রেখেছে ভাই। আমরা সবাই কান্না করছিলাম। এরকম এক দৃশ্য দেখে নিজেকে স্বাভাবিক রাখা কারো পক্ষেই সম্ভব ছিল না। মায়া, তুমি জানো তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। আমি যে বেঁচে থেকে মরে যাব। প্লিজ মায়া, আমাকে একা ফেলে যেও না। আমাকে এত বড় সাজা দিও না। তুমি ছাড়া তো ইরাদ অপূর্ণ। মায়া আছে তো ইরাদ আছে, মায়া নেই তো ইরাদ নেই। তোমাকে দিয়ে আমার শুরু আর তোমাকে দিয়ে আমার শেষ। আল্লাহর কাছে তো আমার একটাই চাওয়া, মায়া, যখন থেকে তোমার সাথে পরিচয় হয়েছিল, যে তুমি আর আমি যেন একসাথে অনেক সুখে থাকতে পারি। আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? আমার সব তুমি ইরাদ। তোমার থেকে দূরে আমি যেতে চাই না। আমি মরতে চাই না। আমি মরতে চাই না। কান্না করতে করতে কথাগুলো বলে ফেলল উনি। আমি তোমায় কোথাও যেতে দিব না, কোথাও না। তুমি আমার আর আমার কাছেই থাকবে। মায়া, আমাকে একা করে দিও না। আমি পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব মায়া। আমি এত বড় কষ্ট সহ্য করতে পারবো না। আপনারা সবাই আমাকে মাফ করে দেবেন প্লিজ। জানা অজানায় অনেক ভুলভ্রান্তি করেছি। আবির ভাই ঝুনু খালা আর আমার দিকে তাকিয়ে বলল ভাবি কথাগুলো। না ভাবি, আপনি অনেক লক্ষ্মী একটা মেয়ে, আমরা আপনাকে অনেক সম্মান করি। ডাক্তার বলল মা বাবা আইসিইউতে। কি অভাগা আমি, যাবার আগে নিজের মা বাবাকেও শেষ দেখাও দেখতে পেলাম না। ভাবিকে ডাক্তার জানায়নি যে তার বাবা মা মারা গেছেন। ঝুনু খালা, ইরাদের জন্য একটা পরীর মতো মেয়ে এনে দেবেন। আমার ইরাদকে যেন অনেক অনেক ভালোবাসা দিয়ে আগলে রাখে। ওকে বিয়ে করানোর দায়িত্ব কিন্তু আপনাদের সবার। আমার সবচেয়ে প্রিয় জিনিস রেখে যাচ্ছে আপনাদের কাছে। ওকে দেখে রাখবেন। আমি চলে যাওয়ার পরে ওর অনেক কষ্ট হবে, অনেক পাগলামিও করবে, কিন্তু প্লিজ আপনারা ওকে সামলিয়ে নেবেন। মায়া, উইল ইউ স্টপ দিস মায়া? ভেবেছিলাম বিয়ের পরে খুব খুব করে ভালোবাসা দিব আমার ইরাদকে, কিন্তু দেখো ইরাদ, আমাদের ভাগ্য কেমন একটা খেলা খেললো আমাদের সাথে। আমি তোমার স্ত্রী হওয়ার আগে আল্লাহর কাছে চলে যেতে হচ্ছে। আমার বউ কেউ হলে মায়া হবে, আর কেউ হবে না, কখনোই না। আই লাভ ইউ এ লট, প্লিজ ডোন্ট লিভ মি। আমিও তোমার সাথে চলে যাব মায়া। এই দুনিয়াতে আমার আর কোনো কাজ নেই। ইরাদ, ভুলেও না, এই কথা মাথায় এনো না। আমি মারা যাবার পরে তোমার নিজ হাতে আমার খাটিয়া নিয়ে কবরস্থানে যাওয়া লাগবে। নিজ হাতে আমাকে কবর দেয়া লাগবে। আমার মাগফিরাতের জন্য দোয়া করা লাগবে। এটাই আমার লাস্ট উইশ। পূরণ করবে না তুমি? ইরাদ কান্না করতে করতে বলল। এই আশাটা পূরণ করতে যেয়ে যে ইরাদের বুকে রক্তক্ষরণ হচ্ছে খুব, এই ব্যথাটা যে আর সহ্য করতে পারার ক্ষমতা নেই ইরাদের, কথাটা হয়তোবা মায়া বুঝতে পারছে না। কাঁদবে না একদম, আর ঠিক মতো খাওয়া দাওয়া করবে। নিজের খেয়াল রাখবে। মনের যত দুঃখ কষ্ট যা হবে সব আল্লাহকে বলবে, কিন্তু তবু আমার কাছে নিজে থেকে আসার চেষ্টা করবে না। তোমাকে ছাড়া আমি পারবো না মায়া। তুমি কেন বুঝছো না? মায়াকে ছাড়া ওর ইরাদ।
ইরাদের কথা শেষ করার আগেই মায়া ইরাদের বুকের উপর মাথা রেখেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মায়া, মায়া, মায়া প্লিজ কথা বলো। আমার মায়া কথা বলছে না কেন? মায়া, তোমার কথা না শুনে আমি তো একটানা 3 ঘন্টাও থাকতে পারি না। মায়া, তোমাকে তো অনেক কিছু বলার ছিল। কতটা ভালোবাসি তা ঠিকভাবে আমি প্রকাশও তো করতে পারিনি। মায়া, তুমি আমার অন্তর। তুমি আমাকে সবসময় বলতেন আমি তোমাকে ভালোবেসে কিছু ডাকি না কেন? বাসরাতে ডাকবো বলে ডাকতাম না। মায়া, ওঠো না প্লিজ। প্লিজ মায়া, আমার তো কথাগুলো শেষ হয়নি। আরও অনেক কথা জমে আছে, আমি সহ্য করতে পারছি না। এত একা করে দিয়ে যেও না তোমার ইরাদকে। আমার পথ চলার জন্য শুধু আমার মায়াকেই চাই। সবাই কান্না করছিলাম, খুব কান্না করছিলাম ভাবির অকালে মারা যাওয়া আর ইরাদ ভাইয়ের এই অবস্থা দেখে। স্যার, ভাবি আর নেই, আপনি প্লিজ নিজেকে কন্ট্রোল করেন। স্যার প্লিজ শান্ত হন। দেখো আবির, তোমার ভাবি কথা বলে না। টুনি, তোর ভাবিকে উঠতে বল। খালা কিছু বলেন না, আমি পারছি না। স্যার আপনি আমার সাথে চলেন। অনেক কষ্টে ইরাদ ভাইকে নিয়ে বাইরে গেলেন আবির ভাই। মায়া ভাবিকে গোসল করানো হলো, জানাজা পড়ানো হলো, এরপরে কবরে নিয়ে যাওয়া হলো। ইরাদ ভাইকে ভাবি যেভাবে যা বলে গেছে উনি সব সঠিকভাবে করেছিলেন। কবরটাও নিজের হাতে দিয়েছিলেন। ভাবির দাফন হবার পরে ভাই অনেকক্ষণ দোয়া কালেমা পড়েছিলেন। মোনাজাতের পরে ইরাদ ভাই সেন্সলেস হয়ে গিয়েছিলেন কবরস্থানে। আবির ভাই তাকে বাসায় না নিয়ে হসপিটালে নিয়ে গিয়েছিলেন। ডাক্তার বললেন, ইরাদ নিডস রেস্ট, ডোন্ট ওয়ারি। আচ্ছা ডাক্তার। এভাবে পরদিন সকাল হয়ে আসলো। ইরাদ ভাইয়া কোথায় গেছে কেউ জানে না। সবাই মিলে খোঁজা শুরু করলাম। এরপর ইরাদ ভাইয়ের পিএ শম্পা ফোন করে বলল, ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে। ও রাস্তায় দেখে তাকে স্কারে অ্যাডমিটেড করেছে। আমরা গেলাম সবাই। অপারেশন চললো 5 ঘন্টা। অপারেশন শেষে ডাক্তার বলল, পেশেন্ট কোনো কারণে হয়তো ফিরে আসতে চায় না। অনেক ক্রিটিক্যাল ছিল অপারেশনটা, কিন্তু আল্লাহর ইচ্ছায় উনি বেঁচে গেছে। এখন জ্ঞান ফিরে আসলে নিশ্চিত হওয়া যাবে, না হলে উনি কোমায় চলে যাবেন। প্রায় 1 মাস পরে ভাইয়ার জ্ঞান আসলো। আসার পরে ইরাদ ভাই সব ভুলে গেছিলেন, প্রায় 2 বছরের সব কিছু। তার মায়া ভাবিকে তো মনে আছে, কিন্তু এরপরে সেই কঠিন আর ভয়াবহ অতীত মনে নেই। ডাক্তার বলে দিলেন ভাইয়াকে পুরনো কিছু মনে করাতে চেষ্টা না করা। এখন এগুলো করতে তার ব্রেনে চাপ পড়বে, আর সেটা উনি নিতে পারবে না। অন্তত পক্ষে 1 বছর সময় নিতে হবে। আমরা প্রায় 2 মাস পর্যন্ত এটা সেটা বলে ভাইয়াকে বুঝাইছি, কিন্তু আর সম্ভব হচ্ছিল না। পর সম্পাপু একটা প্রস্তাব দিল যে উনি নিজের সার্জারি করে ফেলবে মায়া ভাবির মতো স্যারের জন্য, কারণ উনি স্যারকে ভালোবাসতো। প্রথমে আমরা সবাই না করি, কিন্তু পরে আর উপায় না পেয়ে আবির ভাই আর ঝুনু খালা মিলে ঠিক করলো সম্পাপুর কথাই হবে। কারণ স্যার হয়তো বুঝে যাচ্ছে। এমনিতেও স্যার মায়া ভাবির পায়ের হাঁটাতেও বুঝতে পারতেন, চোখ বন্ধ থাকা অবস্থাতেও বলতে পারতেন ভাবি সামনে আসলে। আর সম্পাপু তার থেকে পুরো আলাদা ধরনের ছিল। উপায় না পেয়ে তার কথাতেও সবাই রাজি ছিলাম। ঠিক 5 দিন পরে অপারেশন। এমন সময় আবির ভাই নাকি আপনাকে দেখে আপনার পুরো খোঁজ খবর নিছে এবং আপনাকে নিয়ে আসছে। ভাইয়া ভাবিকে রুহি বলতেন আগে, কারণ তাদের পরিচয় যখন 1 বছর, তখন ভাইয়া ভাবিকে অন্তর বা রুহি নামেই ডাকতেন। ভাবির আর লাকিলি আপনার নাম রুহি। সব মিলিয়ে এই যে আজকের পরিস্থিতি আপনার সামনে। রুহির চোখ ভরা পানি। খুবই কষ্ট লেগেছে এরকম ভালোবাসার, এরকম একটি মর্মান্তিক পরিণতি শুনে। রুহি তো নিজ জীবনে ভালোবাসা পায়নি, পতিতাদের জীবনে ভালোবাসা আসেও না। কিন্তু যে মানুষটা নিজের ভালোবাসার মানুষকে এত বেশি ভালোবাসতেন, তাকে স্বাভাবিক করার জন্য রুহি মনস্থির করলো সে নিজে থেকে যা পারবে, যা করা দরকার সবই করবে। আমাকে আপনারা যেভাবে বলবেন সেভাবেই সব হবে। ধন্যবাদ। ঝুনু খালা আর টুনিও খুব খুশি হলেন রুহির এমন প্রতিক্রিয়ায়। প্রায় 2টা বাজে। এখন দুপুরের খাবারের সময় হয়ে গেল। ইরাদেরও কাজ শেষ। সবাই খেতে বসলো। রুহি, আমি খাইয়ে দিব তোমাকে? আচ্ছা। ইরাদ রুহিকে আগে খাইয়ে দিয়ে নিজে খেয়ে নিল। রুহির রুম পরিষ্কার করা হয়ে গেছে। রুহি, তুমি এখন একটু ঘুমাও, তোমার রুমে নিয়ে দিয়ে আসি চলো। আপনিও ঘুমাবেন একটু? আচ্ছা ঠিক আছে। ইরাদ রুহিকে ওর রুমে নিয়ে গেল। রুহির রুমে দেখলো কি সুন্দর ডেকোরেশন করা, কি চমৎকার রুচি ছিল মায়ার। অসম্ভব রকমের ভালোবাসা দিয়ে প্রতিটি জিনিসপত্র যেন কিনেছিল মেয়েটা। রুহি ইরাদ আর মায়ার কথাগুলো মনে করে খুব কষ্ট পাচ্ছে। ওর মনে কেন এত মায়া হচ্ছে ইরাদ ছেলেটার জন্য, সেটাও নিজেই বুঝতে পারছে না। শুধু মনটা বলছে এই ছেলেটার জীবনে এত কষ্ট প্রাপ্য না।
তার দুঃখের দিন শেষ করে দেন আল্লাহ। নিজেকে নিজে রুহি আয়নায় দেখে বলছে, হ্যাঁ, আমি মায়া না, আমি কখনো মায়া হতেও পারবো না, জানি। আমি সত্যি হতেও চাই না, শুধু এই মানুষটাকে ভালো রাখতে চাই। যতদিন না উনি সত্যিটা না জানে যে আমি তার মায়া না, তার মায়া তাকে চিরকালের জন্য ছেড়ে চলে গেছে। একটা ভালো লোক যার মনটা অবুঝ বাচ্চাদের মতো, তাকে আল্লাহর কষ্ট পেতে দিয়েন না, তাকে খুব ভালো রাখবেন। রুহি প্রচুর ভয় পেয়ে গেল। ওর মুখে কোনো কথা আসছে না। এরকম একটা সিচুয়েশনে রুহির কি বা বলা উচিত, আর ইরাদি বা কিভাবে সব জানলো? রুহির মাথায় কিচ্ছু আসছে না। রুহির হাত পা ঠান্ডা হয়ে আসছে। জানো রুহি, আমার মায়া খুব অভিমানী একটা মেয়ে ছিল। ওর মতো আহ্লাদি মেয়ে খুব কম হয়। ওর মনটা একদমই বাচ্চাদের মতো নিষ্পাপ ছিল, কখনো কারো খারাপ চিন্তা করতো না। আল্লাহ আমার মায়াকে হয়তো খুব বেশি ভালোবেসেছেন, তাই এভাবে নিয়ে চলে গেছিলেন। আপনি মানে কিভাবে জানলেন? রুহি, যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন আমি নেশায় ধুতছিলাম। তখন আমি তোমাকে আমার মায়া ভেবেছিলাম, মনে হয়েছিল তুমি মায়া। কিন্তু যখন তোমাকে বাসায় আনলাম, এরপরে তোমার আচরণ, কথা বলা, এসব কিছুই আমার ভালো লাগতো। তুমি আমার মায়া না। মায়ার স্পর্শ আমি বুঝতাম, ও পাশে থাকলে, আমি না দেখলেও বুঝতাম। কিন্তু কেন যেন তোমার কাছে থাকা আমার মনে ধরছিল না। সেদিনই আমি এসব ভাবছিলাম, কাউকে কিছুই বলিনি, জিজ্ঞেস করিনি, কারণ আমি শিওর ছিলাম না কোনো ব্যাপারেই। এরপর সেদিন যখন সপ্পা আসলো বাসায়, আমি সব শুনে ফেলেছিলাম। এরপর দেখলাম আমার মায়ের ডেথ সার্টিফিকেট সোফার উপরে রাখা ছিল। সেদিন সারা রাত আমি ঘুমাইনি। এরপর আমি ডাক্তারের কাছে কাউন্সিলিং শুরু করলাম। আস্তে আস্তে আমার সব মনে হলো। ধীরে সুস্থে আমি সব কিছু মেনে নিলাম যে হ্যাঁ, আমার মায়া আর নেই, ও চলে গেছে আল্লাহর কাছে। তাই এখন আর কান্না করি না, কষ্ট পাই না। তাহলে আপনি এতদিন আমাকে কেন বাসায় রেখেছিলেন? আমার মায়া অসহায়ের পাশে দাঁড়িয়েছে সারা জীবন। মায়া অনেক ভালো একটা মানুষ ছিল, ও আমার হবু বউ ছিল, এই জন্য বলছি না। তোমার মতো মেয়েদের জন্য ও একটা কিছু করতে চেয়েছিল, কিন্তু সময় পাইনি। আমি যদি তোমাকে না রাখতাম, ওই অন্ধকার দুনিয়ায় ফিরে যাওয়া লাগতো। আমি চাই না আমার জন্য কারো আবারও জীবনটা নষ্ট হয়ে যাক। আমি এই কয়দিন তোমাকে কিছুই বলিনি, জিজ্ঞেস করিনি। এর পেছনে শম্পা একটা বিশেষ ভূমিকা রেখেছে। আর শম্পা আমার খুবই কাবিল একটা এমপ্লয় ছিল বরাবর, যার কারণে আমি বুঝতাম ও আমাকে পছন্দ করে। এটা জানা সত্ত্বেও ওকে চাকরিতে রেখেছিলাম। কাল শম্পার বিয়ে হয়ে গিয়েছে, এখন আর কোনো ঝামেলা নেই আমার জীবনে। আমি শান্তি মতো আমার মায়াকে ভেবে বেঁচে থাকতে পারবো বাকি জীবন। আপনি আমাকে ভুল বোঝেননি তো? আমি আসলে না, তোমাকে ভুল বুঝিনি। আর এখানে তোমার কোনো দোষও নেই। আবির, ঝুনু খালা আর টুনি আমার সুখের জন্যই এইসব করেছে, সেটা আমি বুঝি। নিজেকে দোষারোপ করো না। রুহি মনে মনে ভাবছে, উনি মায়াকে বড্ড বেশি ভালোবাসেন। ইরাদের কষ্ট, মায়াকে ছাড়া ইরাদের বাকি জীবন অতিক্রম করা লাগবে, এটা ভেবেই রুহির চোখ দিয়ে পানি পড়ছে। রুহি, তোমার আর মায়া সাজা লাগবে না। কিছুক্ষণ দুজনে নীরবতা পালন করলো। বৃষ্টি শুরু হয়ে গেল। রুহি আর ইরাদ দুজনের অশ্রুসিক্ত নয়ন, কেউ কাউকে দেখছে না। তারা তাকিয়ে আছে আকাশের পানে। দুইজনের মনে দুই ধরনের কষ্ট কাজ করছে, কিন্তু একে অপরের জন্য ব্যথিত। ভাগ্য যেন এক নিষ্ঠুর খেলা খেলেছে তাদের সাথে। রুহির ইচ্ছে করছে ইরাদকে জড়িয়ে ধরতে, ইরাদের সব কষ্ট নিজের মধ্যে নিয়ে নিতে, কিন্তু রুহি পারছে না। ওর তো অধিকার নেই। ইরাদের মতো ছেলের পাশে দাঁড়ানোর মতো যে যোগ্যতা থাকা লাগে, সেটা ও হারিয়ে ফেলেছে। যেদিন ওই নষ্ট পাড়ায় ওর পা রাখতে হয়েছিল, নির্বাক হয়ে ইরাদের কষ্ট দেখা ছাড়া আর কোনো উপায় রুহির নেই। প্রায় 20 মিনিট পর ইরাদ বলল, বাড়ি চলো। রুহি কিচ্ছু বলল না।
হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সম্মতি দিল। এরপর বাড়ি ফিরে গেল ওরা। টুনি ইরা তার রুহিকে দেখা মাত্রই বলল, ভাবি, আপনি আর ভাইয়া তো ভিজে গেছেন পুরো। আমি টাওয়াল নিয়ে আসি। ভাইয়া। ইরাত কিছু না বলে ঘরে চলে গেল। ভাবি, কিছু হয়েছে? আপনাদের এমন দেখাচ্ছে কেন ভাবি? উনি সব জেনে গেছে। আমি মায়া না, আমি রুহি। এটা উনি জানে। যেদিন আসছে সেদিনই উনি সব জেনে গেছিল। এটা বলেই রুহি ওর ঘরের দিকেই চলে গেল। রুহি রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। মাটিতে বসে পড়ল রুহি। আবহাওয়াটা বেশ খারাপ হয়ে যাচ্ছে বাইরে, সেটা দেখা যাচ্ছে, কিন্তু রুহির ভেতরের ঝড় কেউ দেখতে পাচ্ছে না। শরীরে যেন সব শক্তি হারিয়ে ফেলেছে রুহি। কেমন যেন লাগছে, হাত পা ভেঙে আসছে। শুধু ইরাদের চোখের চাহনি, মুখের বলা কথাগুলো মনে পড়ছে। কখনো রুহি কারোর জন্য এমন অনুভব করেনি যেমনটা এখন ইরাদের জন্য অনুভব করছে। কেন এমন অনুভব হচ্ছে এটা রুহির আর বুঝতে বাকি নেই। রুহি বুঝে গিয়েছে ইরাদ আহসানকেও ভালোবেসে ফেলেছে, তাই ইরাদের কষ্টে ওর কলিজা পুড়ে যাচ্ছে। ইরাদের চোখের পানি যেন রুহির অন্তরে যেয়ে লাগছে। বারবার এই জিনিসগুলো মনে পড়ছিল। আজকে এই দুনিয়াটা খুবই খারাপ লাগছে। রুহি জানে ইরাদের সাথে রুহির মিল সম্ভব না। আর রুহি মনে মনে ভেবে রেখেছিল ইরাদ সবকিছু জানার পর এই বাড়ি ছেড়ে ও চলে যাবে। যে আশ্রমে রুহির বোন থাকতো, রুহি ওখানেই চলে যাবে। কারণ এখন আর কোনো পিছু টান নেই, শুধু আছে কিছু মিষ্টি সুন্দর স্মৃতি যা ইরাদ ওকে দিয়েছে। রুহি বাথরুমে গিয়ে অনেকক্ষণ কান্না করলো, নিজের মনকে শক্ত করলো, কারণ এখন যে ওর চলে যেতে হবে। বের হয়ে রুহি হালকা নিল একটি শাড়ি পরে নিল। চেহারাটা যে কত মলিন লাগছে, খুবই ক্লান্ত দেখাচ্ছে। ইরাদ ফ্রেশ হয়ে এসে বসে আছে রোলিং চেয়ারে। ঝড় ক্রমাগতই বাড়ছে, এ কারণে বৃষ্টির ঝাপটা জানলা দিয়ে ভেতরে আসছে। ইরাদ উঠে জানলা লাগিয়ে দিল। কাচের ভেতর দিয়ে ওপাশে ঝড় দেখছে ইরাদ। এদিকে টুনি ব্যাপারটা ঝুনু খালা আর আবিরকে জানিয়ে দিল। আবির ইরাদের বাসার দিকে রওনা দিল। সবাই যেন চিন্তায় পড়ে গেল যে এখন কি হবে। রুহি এ কদিনেই নিজের ভালো ব্যবহার আর গুণের মাধ্যমে সবার মনে একটি জায়গা করে নিয়েছে। ইরাদ আর রুহি যেন এক হয়ে যায়, বাসায় সবারই একটাই চাওয়া। রুহি আস্তে আস্তে করে নিচে নেমে এলো। ইরাদের সাথে আর থাকা রুহির জন্য ঠিক হবে না। ইরাদকে ছেড়ে যেতে রুহির খুব কষ্ট লাগছে। আর যদি ইরাদকে দেখে তাহলে রুহির যাওয়া হবে না। কিন্তু মায়ার মতো চেহারা নিয়ে প্রতি মুহূর্তে ইরাদকে মায়ের কথা মনে করিয়ে রুহির থাকাটাও ঠিক হবে না। তাই বাইরের এই অবস্থা দেখেও রুহি কাউকে কিছু না বলেই বের হয়ে গেল আশ্রমের উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টা পর আবির আসলো ইরাদের বাসায়। ঝনু খালা, স্যার কোথায়? ইরাদ বাবা তার রুমে, আর রুহি ভাবি? মনে হয় তার ঘরেই। আচ্ছা, আমি স্যারের ঘরে যাই, তার সাথে দেখা করা দরকার। আবির উপরে উঠে ইরাদের রুমের দরজায় কড়া নাড়ল। ইরাদ পেছনের দিকে না ঘুরেই বলল, ভেতরে আসতে পারো। স্যার আমি। আবির, বসো। স্যার প্লিজ, আপনি আমাদের ভুল বুঝবেন না। আমরা আপনার মেন্টাল স্টেট এমন ছিল দেখেই এই পদক্ষেপটা নিয়েছিলাম। আবার অন্যান্য কোম্পানিগুলো আপনার এই অসুস্থতাকে হাতিয়ার বানিয়ে আমাদের কোম্পানির সব ডিল নিয়ে নিতে পারত। অনেকেই এমন চেষ্টা করেছিল। এইসব কারণেই আমরা অসহায় হয়ে গেছিলাম। আমি ডক্টরের সাথে কথা বলেছি, আর না বললেও আমি তোমাকে বিশ্বাস করি আবির। তোমরা আমার জন্য এসব করেছিলে আমি বুঝতে পারছি। যাই হোক, এখন আর কোনো সমস্যা নেই, সব ভুলে যাও। আমি রোহিন নামে আমার উত্তরের মার্কেটটা করে দিতে চাচ্ছি। ওই মেয়েটা হাসি খুশি থাকলে আমার মনে হয় আমার মায়া ভালো আছে। ও যেন সামনের দিন কোনো কষ্ট না হয়, সেদিকে খেয়াল রেখো। স্যার, আপনার কি মনে হয় মেয়েটা এভাবে সুখে থাকবে? ইরাদ চমকে উঠে আবিরের কথায়। কি বলতে চাচ্ছ তুমি? স্যার, আপনি কি বুঝেন রুহি আপু আপনাকে অনেক বেশি ভালোবাসে। কিছুদিন আগে যখন আপনার জ্বর ছিল, উনি না খেয়ে সারা দিন রাত আপনার সেবায় ব্যস্ত ছিল। এগুলো কি উনি মায়া হিসেবে করেছে? এগুলো কি একটা মানুষ নাটক করে করতে পারে? আর যদি করেও, তবে কি এভাবে কেউ এতদিন নাটক করতে পারে? ইরাদ চুপ করে আছে। স্যার, আপনি যদি সত্যিই চান যে রুহি আপু খুশি থাকুক, তাহলে ওনাকে আমাদের ভাবি বানিয়ে ফেলেন। উনি আপনার টাকা বা আপনার রূপকে ভালোবাসেনি, উনি ভালোবাসে আপনার মনকে। আর মায়া ভাবিও চাইতেন আপনি ভালো কোনো মেয়েকে বিয়ে করে জীবনে সুখী হবেন। আর একটা কথা কি স্যার, ভাবি চারিত্রিক দিক থেকে এখনও পবিত্র আছেন। আমি তার ব্যাপারে সব খোঁজ নিয়েছিলাম আগেই।
আমি আপনাকে এইভাবে সব বলতাম না, কিন্তু আজ না বললে পরে আর বলা হতো না। এমন সময় টুনি দৌড়ে এসে ইরাতকে বলল, ভাইয়া ভাইয়া, ভাবি বাসায় নেই, এই অবস্থায় উনি কোথায় যেন চলে গিয়েছে। মানে তুই ভালো মতো দেখেছিস? জি ভাইয়া, আপনি প্লিজ ভাবিকে খুঁজে বের করেন, তার অবস্থা খুবই বিধ্বস্ত হয়ে গিয়েছিল। আবির চল, রুহিকে খোঁজা লাগবে। ইরাত খুবই টেনশনে বের হয়ে গেল। অনেক সময় খোঁজার পরেও যখন রুহিকে পেল না, তখনও রুহির আশ্রমে চলে গেল। এই আশ্রমের প্রতি রুহির একটি টান আছে, এটা ইরাত জানে। আশ্রমে গিয়ে ইরাত দেখলো রুহি ওখানেই আছে। রুহি একটা ছোট বাচ্চার কান্না থামাচ্ছিল। কি অপরূপ লাগছে ওকে দেখতে। রুহিকে দেখে যেন ইরাতের স্বস্তি ফিরে এলো। রুহি, রুহির চোখ বড় হয়ে গেল ইরাতকে দেখে। ইরাত ভিজে গেছে, পুরোপুরি কেমন ক্লান্ত দেখাচ্ছে ওকে। রুহি বাচ্চাকে অন্য একজনের কোলে দিয়ে এসে ইরাকে বলল, আপনি এখানে কি করছেন? এখানে কেন এসেছেন? তুমি এখানে কেন এসেছো? আমি আর আপনাকে কষ্ট দিতে চাই না, আপনি প্লিজ চলে যান। কথাগুলো বলতেই রুহির খুব কষ্ট হচ্ছে। নিচের দিকে তাকিয়ে কান্না করতে করতে কথাগুলো বলে ফেলে রুহি। একবার কষ্ট পেয়েছি, আবারও কষ্ট দিবে আমাকে? রুহি আমাকে রেখে চলে যাবে? রুহি এরাদের দিকে তাকিয়ে রইল, মুখে কিচ্ছু বলছে না। তুমি আমাকে ভালোবাসো রুহি, আমি জানি। আমাকে রেখে তাহলে কেন চলে যাচ্ছ? আমি আপনার লায়েক না। আমার মতন মেয়েদের জীবন কারো বউ হওয়ার অধিকার নেই। আমরা শুধুই ভোগ্যপণ্য, কারো স্ত্রী হবার মতন সৌভাগ্য আমাদের নেই। আমরা কেবলই পণ্য স্ত্রী। রুহি মানুষের মনের চেয়ে বড় শরীর না। আর আমি তোমাকে ওইভাবে কখনো বিচার করিনি। তখন শুনেছিলাম আমার মায়া এক দুর্ঘটনার কারণে নষ্ট পাড়ায় আটকা পড়েছে, তখন আমি একটা বারও চিন্তা করিনি যে আমার মায়া হয়তো নষ্ট হয়ে গেছে। তাহলে তোমাকে কেন এমন ভাববো? মনের পবিত্রতা অনেক বড়, এটা সবার থাকা দরকার। আর আমি জানি তুমি কারোর সাথে কখনো কিছু করনি, আর যদি করতেও তবুও তুমি আমার কাছে এমনই থাকতে। রুহি আবার কান্না যেন আর চেপে রাখতে পারছে না। আমাকে ছেড়ে গেলে কষ্ট তো একা তুমি না, আমিও পাবো। তুমি আমার অভ্যাসে পরিণত হয়ে গেছো। জানো রুহি, আমি কয়েক ঘন্টা আগে ওই জিনিসটা বুঝতে পারছিলাম না। তুই যখন চলে গেলা তখন আমি বুঝলাম যে আমার বেঁচে থাকার জন্যে রুহিকে লাগবে। আমি অনেক কষ্টে মায়াকে ছাড়া থাকার অভ্যাস করেছি। রুহি এবার আর একটা কথাও ইরাতকে বলতে দিল না, সাথে সাথে ইরাতকে জড়িয়ে ধরলো। ইরাতও রুহিকে আঁকড়ে ধরলো। দুটা পিপাসায় কাতর, যেন নিজের অমৃত খুঁজে পেয়েছে। ভালোবাসা আজ সফল হয়েছে। ইরাত সে রাতে রুহিকে বিয়ে করে একেবারেই বাড়ি ফিরেছে। রুহি আর ইরাত দুজনে দুজনের মাধ্যমে পূর্ণতা পেয়েছে। ভালোবাসা দিয়ে ওদের সব দুঃখ কষ্ট শেষ হয়ে নতুন জীবনের পথে ওরা একে অপরের হাত ধরে চলতে শুরু করলো। রোহিতের জীবন সাধারণত সুন্দরভাবে শেষ হয় না, তবে আমরা যদি পারি তাহলে তাদের পাশে দাঁড়ানো উচিত। কারণ আমার মনে হয় না কোনো মেয়ে মানুষের স্বেচ্ছায় এসব কাজ করে। আমাদের উচিত তাদের সাহায্য করা, মনুষ্যত্বের জন্য অন্তত। প্রতিটা গল্পে নায়ক নায়িকা থাকে, তাই রোহিত জীবনে ইরাত এসে ওকে পূর্ণ করে দিয়েছে। কিন্তু বাস্তব জীবনে ইরাত খুবই কম।